নমস্কার। উপন্যাস প্রেমিকাতে আপনাদের স্বাগতম। প্রেয়সীর হৃদয় ব্যাকুল লিখেছেন নাবিলা ইস্ক। পর্ব সংখ্যা 2। তন্ময় ফিরেছে শুনে আরও কান পাতে, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পারছে না। এত ছোট স্বরে কথা বলে এই লোক। টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না, আর এমন আধো আধো স্বরের কণ্ঠ আরও শুনতে বিরক্ত লাগে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে। জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো? আবার একই প্রসঙ্গ? এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি। সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিদায় তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না, দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবে না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নেব। জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন। তন্ময় আবারও বলল, তোমার কোমরের সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে। এখন তুমি যদি এইসব ধোয়া মোছা করো, কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিক যেতে নিচ্ছিলেন। তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজ পেপার মেলে ধরল। সাবিহার ছবি দেখে তিনি ভড়কে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজ পেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখজোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়ছেন। তন্ময় হেসে রুমের দিক পা বাড়ালেন। আরু সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে আরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল। আরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স। এত কিছুর সামনে তন্ময় আরুর চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? আরু মাথা তুলে তাকালো না। বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে আরুর সামনে দিয়ে বলল, দেখ, ছল করতে পারিস নাকি? ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দিব। আরু মাথা দোলালো। তন্ময় বাথরুমে গিয়েছে। সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিক তাকালো। জবেদা বেগমের চোখজোড়া তখনও লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা, শুধু 1 গ্লাস পানি। আচ্ছা। তন্ময় যখন বেরিয়েছে আরুর সামনে তখন একটি পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি। তন্ময় জবেদা বেগমের থেকে কফি নিয়ে এসেছে। আরুর পাশের চেয়ারে বসেছে সবে। তখনই আরুর হাত লেগে পানির গ্লাস অসাবধানতাবশত তন্ময়ের উপর পড়ল। তার সাদা টি শার্ট ভিজে, বুকের দুপাশের কয়লা স্পষ্ট ফুটে উঠেছে। এবারও আরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে। তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে। আর না দিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল, আরু! আচমকা ধমকে আরুর কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখি নাই আমি। তুই দেখিস কি, আমার মাথা গাধা একটা। তোর মতো এমন মেসি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। আরুর কান্নাকাটির শব্দ শুনে জবেদা বেগম চলে এসেছেন। কি হয়েছে? হয়েছে আমার মাথা, বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আরু টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিকে তাকালো। তুমি বলো বড় মা, পানি পড়েছে, এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছো তুমি, পড়েছে তার গায়ে। তার মানে আমরা 3 জন সমান অপরাধী। অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু। জবেদা বেগম আরুর মাথায় হাত বুলিয়ে বললেন, থাক, কাঁদিস না, কাজ থেকে এসেছে তাই মাথা গরম। এবার হাত পা সামলে রাখবি, কেমন? আরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসলো। তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসলো। আরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিক নিয়ে বোঝাতে শুরু করেছে। আরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পারছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরও যত কাজ আছে সেরে আয়, যা। আরু আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল।
বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। ইস, কি বিশ্রী! এভাবে কেউ কান্না করে? আরু মুখ ভালো মতো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলো। তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে। আরুকে দেখে বলল, বস। আরু বসলো নিজের জায়গায়। আবারও পড়ায় মনোযোগী হলো। তন্ময় তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। এমন সময় আরুর নাক আবারও পিটপিট করছে। বোঝে উঠবার আগে সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। আরু মুখ ভেঙিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। কত ভাব লোকটার! এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়, এত রিয়েক্ট করার কি আছে। আরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লো। যাবার সময় তার হাতে জবেদা বেগম চিংড়ির তরকারি ধরিয়ে দিল। এটা তার পছন্দের। বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে সে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5 তলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে আরও দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেন পড়ে গেল। মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে আরুর তন্ময় ভাই এতটা শান্ত কোনো কালেই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন, কিন্তু তার পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। আরু সেই পরিবর্তনের সদ্ব্যবহার করছে। ব্যবহার বললে ভুল হবে হয়তো। আরু ছোট থেকেই এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এর জন্যই হয়তো সে সকলের আদরের। এই চঞ্চলতাকে সবাই একটু বেশি ভালোবাসে। রিকশা এলাকার মোড়ে থেমেছে। সাবিহা নেমে টাকা পরিশোধ করল। রিকশা সামনে থেকে যেতেই সে এগিয়ে চলল। যাবার পথে অয়নকে দেখল। দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গপাঙ্গ নিয়ে ঠোঁটে সিগারেট গুজেছিল। সাবিহাকে দেখে সেটা পিঠের পেছনে লুকিয়ে ফেলল। মুখের সামনে ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। সাবিহা দেখেও না দেখার ভান করে এগোচ্ছে। অয়ন বন্ধুদের ফেলে সাবিহার পিছু চলে এসেছে। এক হাত দূরত্ব রেখে সাবিহার পেছনে হাঁটছে। হুট করে ধীরকণ্ঠে গানের কয়েকটি লাইন গাইল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সাবিহার পা জোড়া থেমে গেল। অয়নও ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগলো। সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়ালো। বলল, তোমার সাথে কথা আছে। রাতে ছাদে থেকো। জি আচ্ছা। সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল। অয়ন বলল, ব্যাগগুলো আমি নেই। প্রয়োজন নেই। সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলেছে। পেছনে ঠাই দাঁড়িয়ে অয়ন। তারপর দৌড়ে আবারও সাবিহার পেছনে চলে এসেছে। এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে। সাবিহা বাড়ির সামনে এসেও দেখল অয়ন তার পিছু। তবুও কিছু বলল না। কেস গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখল অয়নও তার পিছু পিছু আসছে। সাবিহা রেগে বলল, ঘরে আসতে বলিনি। ও, আমাকে আরও ইনভাইটেশন দিয়েছিল। বলল 9টায় চলে আসতে। ট্রিট দিবে নাকি? এই মেয়েটা। সাবিহা হনহনিয়ে ভিতরে ঢুকছে। অয়ন হেসে সদর দরজা টপকে বেরিয়ে গেল। সে তো যাবে, তবে এভাবে নয়, ছাদ দিয়ে। পেছন পেছন বাড়িতে ঢুকছে নেহাতি সাবিহাকে জ্বালাতে। এদিকে সাবিহা ঢুকে পেছন ফিরে দেখল কেউই নেই। তাহলে কি মিথ্যে বলল ছেলেটা? ড্রয়িং রুমে সবাই বসে। আরু, রুবি, আকাশ, দীপ্ত সব কয়টা ওত পেতে তার অপেক্ষায় বসে। সাবিহাকে দেখে আরও লাফিয়ে উঠল। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে। টকটকে লাল নাক। সাবিহার বুকে ঘষে বলল, কনগ্রাচুলেশন বাবুন। থ্যাংক ইউ আমার টিম। দীপ্ত দৌড়ে সাবিহার হাত চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দিবি না? থ্যাংক ইউ নুডুস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেনি? না। আরও দীপ্তকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ডাইনিংয়ে রাখল সাবিহা। সুমিতা বেগম 1 গ্লাস পানি নিয়ে আসলেন। সাবিহার হাত দিয়ে
সাবিয়ার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিয়ে নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন, খাবারগুলো গরম করে দেব? না চাচি, এগুলো গরম, মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা সর, বসতে দে মেয়েটাকে, আরু বলল। মা, আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম, আড্ডা দিব। সুমিত বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না, আলগোছে চলে যাচ্ছেন। সাবিহা নিজের রুমের দিকে চলল গোসল নিয়ে, তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায়। এদিকে পার্টি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সব কিছু ছাদে নিচ্ছে আরু, রুবি এবং দীপ্ত। তাদের হাতাহাতি কাজে সব কিছু মুহূর্তে ছাদে আনতে পেরেছে। আর অলরেডি ছাদে আকাশ বসে। সে মূলত খাওয়ার জন্যই বসে। খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না। এসব আড্ডা তার জন্য নয়। কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এলো, আকাশ নিজের চিন্তাভাবনা পাল্টালো। তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভোর। কিন্তু এক সময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে। সাবিহা যখন ছাদে এসেছে, আকাশ চলে গেছে। আপাতত আরু, অয়ন, দীপ্ত এবং রুবি বসে। সাবিহা আরুর পাশে বসল। তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত। একটি রোমান্টিক গান বাজছে। কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিৎজার বক্স খোলা হলো। অমনি সবাই হামলে পড়েছে। আরু পিৎজার স্লাইস মুখে ঢুকিয়ে কেসে উঠল। দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে বলল, তোমার কাশাকাশি যাবে না? যেভাবে বলছিস, যেমন আমি সারাদিন কাশি। সারাদিন কাশো না, তবে গুরুত্বপূর্ণ সময়ে কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও। আরও এবারও মুখ ভেঙালো। খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে। আড্ডা শেষ হতে খুব রাত হয়েছে। সাবিহা সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল, যা ঘুমিয়ে পড়। আরও আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল। অয়ন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে, চাঁদ ঠিক তার মাথার ওপর, ঘন ঘন হাওয়া বইছে। সাবিহা তার পাশে দাঁড়ালো, প্রশ্ন করলো, আমার বয়স জানো? আজ অয়ন নিজেকে প্রস্তুত করে এনেছে, তাই এই প্রশ্নে হিমশিম খায়নি, বরং চাঁদের দিকে নজর সরিয়ে সাবিহার দিক রাখলো। জবাবে বলল, বয়স দিয়ে কিছুই হয় না, মন বয়স মানে না, না মানে জাত, ধর্ম। এতটুকু বয়সে কবিতা বলা খুব সহজ। দুনিয়া দেখেছো কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুতে না হলে আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখো অয়ন, এসব বাচ্চামো ছেড়ে দাও। তুমি আমাদের চেনা জানা ছোট ভাইয়ের মতো। তোমাকে এগুলোতে মানায় না। আমি তো আপনাকে বোনের মতো মানি না। মানতে শেখো। আপনি তো আমার আপন বোন না, কেন মানব? না মানো বোন, কিন্তু আমি তোমার বড়, সেটার রেসপেক্ট তো করবে। করছি বলেই আপনার থেকে আমি এখনও এক হাত দূরে দাঁড়িয়ে। রেসপেক্ট করি বলেই আপনি বলে সম্বন্ধ রেসপেক্ট করি বলেই আপনি বলে সম্বোধন করছি। রেসপেক্ট করি বলেই এখনও আপনাকে মনের কথা বলিনি। আমি আপনাকে রেসপেক্ট করি। বেশ ভালো। সেই রেসপেক্ট ধরে রেখে এসব আজে বাজে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। চেষ্টা করছি, হয় না। অয়ন, আপনি আমার নাম উচ্চারণ করলে শুনতে ভালো লাগে। তোমার থেকে আমি 4 বছরের বড়। তাতে কি? বললাম তো, বয়স দিয়ে মনের বিচার করা যায় না। তোমাকে আমি প্রত্যেক দিন বোঝাতে আসবো না, শুধু বলে রাখি, তোমার এসব চিন্তাভাবনা সরিয়ে ফেলো। আমার ভাই জানার আগে মারবে আমাকে? সাবিহা চোখ রাঙালো। দ্রুত পায়ের গতিতে সেখান থেকে চলে যাচ্ছে। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর লাফিয়ে নিজেদের ছাদে চলে গেল। সেখানেই বসে রইল, ছাদ থেকে নামলো না। আরও দেখল মোস্তফা সাহেবের রুমের দরজা খোলা। সে দরজা সরিয়ে মাথা ঢুকালো ভেতরে। মোস্তফা সাহেব চেয়ারে বসে ঢুলছেন একটু একটু করে। মাথাটা নিচের দিক ফেলে রেখেছেন। সামনে মদের বোতল, লুকিয়ে মাঝে সাঝে খান একটু। আরও আলগোছে ভেতরে ঢুকলো। মোস্তফা সাহেব কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুললেন, সোজা হয়ে বসলেন। কী রে, এখনও ঘুমাসনি যে? বলতে বলতে তিনি দ্রুত মদের বোতল লোকাতে চাইলেন, কিন্তু আরু তাকে সেটা করতে দিল না। মোস্তফা সাহেবকে চেয়ারে ঠেলে দিয়ে বলল, আমি উঠিয়ে রাখছি, বসো তুমি। মোস্তফা সাহেব হাসলেন। তার হয়তো নেশা চড়েছে, মাথাটা ঝিমাচ্ছে, কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। একরাশ বিষণ্ণতা বুকে গেঁথে আছে তার। আরু মোস্তফা সাহেবের হাত ধরে বলল, তন্ময় ভাই, বড়মার কথা মনে পড়ছে চাচ্চু? মোস্তফা সাহেব হাসলেন।
চোখ জোড়া খুলে কাটকে দিস প্লিজ, ওরে ভগবান আজকে কাটতে কাটতে সিগুনটা সেরেছে। চোখ জোড়া খুলে বুকের বাঁ পাশ দেখিয়ে বললেন, খুব ব্যথা হয় এখানটায়? এই ব্যথার যন্ত্রণা আজকাল সহ্য করা যাচ্ছে না রে। আরুর চোখ জোড়া ভিজে উঠল। মোস্তফা সাহেব বিড়বিড় করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছেন। আরু তাকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। কাঁথা দিয়ে শরীর ঢেকে ফিরতেই দেখল সাবিহা দাঁড়িয়ে, মুখে হাত চেপে কাঁদছে। আরুকে ফিরতে দেখে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। আরু দরজা লাগিয়ে তার পিছু যেতে নিয়েও গেল না, নিজের রুমের দিকে চলল। সাবিহা এখন একা থাকতে পছন্দ করবে। আগ বাড়িয়ে সে গিয়ে উল্টো তার কান্না বাড়িয়ে দিবে। তার থেকে বরং মন হালকা করুক কেঁদে। নিজের রুমের দরজা লাগিয়ে বিছানায় উবুথ হয়ে পড়ল। হুট করে মনে পড়ল তন্ময়ের কথা। আজকের খাবারের ছবি তুলেছে সে, সেগুলো তন্ময়কে দেখিয়ে লোভ লাগাবে। দ্রুত ছবিগুলো তন্ময়ের মেসেঞ্জারে পাঠালো। পরক্ষণে একটি ভয়েস মেসেজ পেল। সেখানে গম্ভীর স্বরে তন্ময় তাকে বলল, এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব, এটা মেসেজ করার সময়? আরুর ছোট মন ভালো হয়ে গেল। আজকাল তার মন তন্ময়ের ধমকে ভালো হয়ে যায়। ভালো থাকবেন, আজ এতটাই। পরের পর্বের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।